Hello viewers, welcome back to the lesson. Today I will discuss the novel Petals of Blood by Ngugi or Thiong'o. Dear friends, to get more videos about Bangla and English literature and job preparation, to subscribe and stay with me. Okay, let's start. Ngugi wa Thiong'o হলেন কেনিয়ান পোস্ট কলোনিয়াল রাইটার। ওনার জন্ম 1938 সালে এবং তিনি এখনও জীবিত আছেন। এ গ্রেন অফ হুইট ডেভিলস অন দ্য ক্রস দ্য রিভার্স বিটুইন অ্যান্ড পেটাল অফ ব্লাড ইজ ওয়ান অফ দেম। এটি একটি তার অন্যতম একটি নভেল। এটি প্রকাশিত করা হয় 1978 সালে। এর ব্যাকগ্রাউন্ড হলো ম রেভলিউশন, এর পরের যে কেনিয়ানদের স্বাধীনতার যে ঘটনাটা। ম রিভেলস অর ম uprising was an unarmed resistance against the British colonizers led by Dean Kimathi. The period between 1952 and 1960 was the high time of Momo revolt. মেন ক্যারেক্টার, এখানে মেন ক্যারেক্টার হলো মুনিরা। সে ছিল স্কুল টিচার। আরেকজন ছিল আবদুল্লাহ, এ শপকিপার who lost his leg in Momo rebellion. Wanga, a barmaid. Karega, একটা হলো যে মাইনর ক্যারেক্টার যে চুই, কিমিরিয়া, এমজিগো। তো মূলত এই কাহিনীটি শুরু হয় 4 জন মেন ক্যারেক্টার এর অ্যারেস্টের মধ্য দিয়ে। তারা হলেন মুনিরা, আবদুল্লাহ, ওয়াঙ্গা অ্যান্ড কারেগা। তাদেরকে গ্রেফতার করা হয় ইলমোরগ এর 3 জন বিখ্যাত ব্যক্তির খুনির দায়ে। তারা হলেন মোজিগো, চুই অ্যান্ড কিমারিয়া। তারা ছিলেন বিখ্যাত কোম্পানি যে থেঙ্গেটা বিওয়ার্স অ্যান্ড এন্টারপ্রাইজেস লিমিটেড কোম্পানির পরিচালক। তারা ছিলেন সামাজিক ও রাজনৈতিকভাবে প্রভাবশালী। পক্ষান্তরে গ্রেফতারকৃত 4 জন ছিল সাধারণ সমাজের লোক। মুনিরা ছিলেন স্কুল টিচার, আবদুল্লাহ ছিলেন একজন দোকানদার এবং আবদুল্লাহ ছিলেন মোহাম্মদ এর এক্স ফাইটার। সে দেশের জন্য যুদ্ধ করে। ওয়ানজা ছিলেন একজন বারমেড। কারেগা ছিল একজন ইউনিয়ন লিডার। মূলত এই গল্পে দেখানো হয়েছে কেনিয়ান এর রিভলিউশন এর অর্থাৎ কেনিয়ান স্বাধীনতার আন্দোলনে যে সব দেশপ্রেমিকরা যুদ্ধ করেছে তাদের বর্তমান অবস্থা কিরকম এবং তারা কোথায় কি অবস্থায় আছে, তারা কতটুকু উপকৃত হয়েছে ইত্যাদি। মুনিরাকে আমরা একজন স্কুল শিক্ষক, অর্থাৎ তাকে আমরা দেখি স্কুল শিক্ষক হিসেবে, যাকে ভাবা হয় একজন ব্যর্থ লোক হিসেবে। কারণ তার অন্যান্য ভাই বোনেরা সবাই প্রতিষ্ঠিত, কিন্তু সে প্রতিষ্ঠিত হতে পারে নাই, অর্থাৎ সে সাফল্য অর্জন করতে পারে না। তিনি এখানে সেখানে থেকে বসবাস করতে থাকে, অর্থাৎ যাযাবর টাইপের জীবনযাপন করে। মুনিরা লিমুরা থেকে ইলমোরগ এ আসে, আর লিমুরাতে সে বিভিন্ন স্কুলে শিক্ষাদান করত। সে তার পরিবারের ভালো থাকে না, সে তার যে ধার্মিক যে স্ত্রী নিয়ে তাও সে সুখী নয়। আমরা দেখি মুনিরা যখন ছোট বালক তখন তাকে একটি বিখ্যাত স্কুলে ভর্তি করানো হয়, কিন্তু হেডমাস্টারের বিরুদ্ধে আন্দোলন করায় তাকে বহিষ্কার করা হয়। সে ছিল ফেলার, যার কারণে সে ছিল একজন অসুখী। মুকামি নামে তার একজন বোন ছিল, সে আত্মহত্যা করে। মুনিরার 2 জন ছেলে মেয়ে ছিল। তার স্ত্রী ছিল খুবই ধার্মিক। তার স্ত্রীকে তাকে বিভিন্ন কাজে ভুল ধরত, অর্থাৎ তার স্ত্রী তার বিভিন্ন কাজে ভুল ধরত। এই নিয়ে পরিবারের অশান্তি সৃষ্টি হয়েছিল, অর্থাৎ পরিবারে সে ছিল একজন অসুখী ব্যক্তি। ওয়াঙ্গা, আরেকটি ক্যারেক্টার হলো ওয়াঙ্গা। তো ওয়াঙ্গা সম্পর্কে আমরা জানি যে স্কুল জীবনে একটি প্রেম ঘটিত বিষয়ের
জড়িয়ে পড়ে এবং তার বাবা তাকে প্রচুর মারধর করে এবং এর প্রতিশোধ নেওয়ার জন্য সে তার বাবার একজন বন্ধুর সাথে প্রেম করে এবং সে একসময় প্রেগনেন্ট হয়ে যায়। যখন সে প্রেগনেন্ট হয়ে যায় তখন তার প্রেমিক তাকে ছেড়ে চলে যায়। পরে সে শহরে চলে যায় এবং এরপর আবদুল্লাহের দোকানে বারমেড হিসেবে সে জীবনযাপন করে। অনেকদিন পর ওয়াঙ্গা চিন্তা করে যে সে স্বাভাবিক জীবনযাপন করবে এবং একজন মা হবে। এই অবস্থায় সে তার দাদির কাছে চলে আসলো। তার দাদি ইলমোরগ এর সম্ভ্রান্ত মহিলা ছিলেন। তিনি তাকে পরামর্শ দিলেন যে চলো তোমাকে একজন অ্যাস্ট্রোলজার এর কাছে নিয়ে যায়। তাকে সে ভবিষ্যৎ বর্ণনাকারী ব্যক্তির কাছে নিয়ে যাওয়া হয় এবং সেই লোকটি তাকে পরামর্শ দেয় যে যদি ফুল মুন অর্থাৎ পূর্ণিমা যদি কোনো পুরুষ তার সাথে মিলিত হয় তবে সে মা হতে পারবে। অর্থাৎ তাকে পরামর্শ দেয় যে যদি কোনো পূর্ণিমা রাতে যদি কোনো পুরুষের সাথে সে মিলিত হয় তখন সে মা হতে পারবে। এই উদ্দেশ্যে সে মুনিরার সাথে রাতে যাপন করে, কিন্তু সে মা হতে ব্যর্থ হয়। ওয়াঙ্গা এর জীবন এইভাবে অতিবাহিত হতে থাকে এবং একসময় আবদুল্লাহ এর শপে বারমেড এর অ্যাসিস্ট্যান্ট হিসেবে সে কাজ নেয়। আরেকটি ক্যারেক্টার হলো কারেগা। সে ছিল একজন স্কুল শিক্ষক, অর্থাৎ মুনিরার স্কুলে সে শিক্ষকতা করত। পরে সে একজন শ্রমিক নেতা হিসেবে পরিচিত হয়ে ওঠে। কারেগা ও মুনিরার মধ্যে ভালো সম্পর্ক ছিল। কেনিয়ায় অনেকদিন ধরে যে বৃষ্টি হচ্ছিল না, ফলে ফসল উৎপন্ন হচ্ছিল না, পশু পাখি সব ধরনের প্রাণীর কষ্ট হচ্ছিল। অনেকে মনে করেছে যে আবদুল্লাহ এর একটি ডানকি ছিল, অর্থাৎ একটা গাধা ছিল। তারা ভাবে যে ওই ডানকিটি ছিল অশুভ লক্ষণ। তারা ওই ডানকিটিকে খেয়ে ফেলবে, এইভাবে তারা পরামর্শ করে। পরে তারা ভাবে যে এটা তার আয়ের উৎস, এটা না মেরে এমপির কাছে যাওয়া উচিত। তো তার কাছে নিয়ে সবাই যদি খুলে বলি তার কাছে গিয়ে, তাহলে সে হয়তো আমাদের উপকার করতে পারবেন। অর্থাৎ লোকজন ভাবতো যে আবদুল্লাহ একটা ডানকি আছে, এই ডানকিটা বোধ হয় অশুভ লক্ষণ, এই কারণে হয়তো বৃষ্টি হচ্ছে না, যার কারণে আমরা কষ্ট পাচ্ছি। তখন তারা ওই ডানকিটাকে মারতে চায়, কিন্তু পরে ভাবে যে এটা তার আয়ের একমাত্র উৎস, যদি আমরা এটা মেরে ফেলি তাহলে তার বড় ক্ষতি হবে, বরং আমরা এমপির কাছে যাই। তারা একটা দল গঠন করে শহরের দিকে রওনা হলো। পথে যাওয়ার পথে আবদুল্লাহ এর ডানকিটাই বেশি কাজে লাগলো। তাদের জিনিসপত্র টানতে ডানকিটা কাজে লাগলো। আবদুল্লাহ তাদেরকে হরিণ শাবক শিকার করে খাওয়ায়, কিন্তু সমস্যা হলো পৌঁছানোর শেষ পর্যায়ে আবদুল্লাহর পালক ভাই জোসেফ অসুস্থ হয়ে যায় এবং তারে সম্ভ্রান্ত লোকদের কাছে চিকিৎসার জন্য পাঠায়। কেউ তাকে চিকিৎসার জন্য সাহায্য করে কিনা, কিন্তু কেউ তাকে সাহায্য করে না। অবশেষে একজন একজন বিজনেসম্যান আসে, তাকে শর্ত দিল যে আমি চিকিৎসার খরচ দেব, কিন্তু তার এক শর্ত হলো খুবই একটা জঘন্য, যে সে এর বিনিময়ে ওয়ানজা এর সাথে যৌন সম্পর্ক স্থাপন করতে চায়। অবশেষে তারা রাজি হয়, অর্থাৎ ওয়ানজা এর সাথে যৌন সম্পর্ক করতে দিবে, ফলে তাকে চিকিৎসার জন্য টাকা দেওয়া হয়। অবশেষে তারা এমপির কাছে গেল, কিন্তু ঘটনাক্রমে এমপি তার বাসা ছিল না। পরের দিন তারা এমপির সাথে দেখা করলেন এবং তাদের দুঃখের কথা বর্ণনা করলেন এবং তাদের আঞ্চলিক ভাষায় এমপিকে নিয়ে একটি গান শোনালেন। এমপি তেমন কোনো গুরুত্ব দিলেন না। এমপি তাদেরকে বললেন যে ক্যাসিও নামক অর্গানাইজেশনকে তারা যেন চাঁদা আদায়ের ব্যাপারে সাহায্য করে। পরে লোকজন খুবই ক্ষিপ্ত হলেন, কারণ তারা আসছে সাহায্যের জন্য, অথচ তাদেরকে বলা হয় চাঁদা আদায়ের ব্যাপারে সাহায্য করতে। তখন এমপির প্রতি ক্ষিপ্তর কারণে এমপি পুলিশ ডেকে তাদেরকে গ্রেফতার করলেন। পরে একজন লয়ারের মাধ্যমে তাদেরকে জামিনে মুক্তি দেওয়া হলো। পরে সবাই জানতে পারে যে তাদের দুঃখ কষ্টের কথা। পরে ধনী লোকেরা তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেয় এবং তারা তাদেরকে ইলমোরগে নিয়ে আসে। তারা যখন ফিরে আসে তখন বৃষ্টি হয় এবং তারা আনন্দ মুহূর্তটাকে উদযাপন করার জন্য একটি পার্টি ব্যবস্থা করলো। এই পার্টিতে থেঙ্গাটা নামক মদ তৈরি করে। ওয়াঙ্গা আবদুল্লাহ মদ খেলো
এবং খাওয়ার ফলে তাদের চেতনা লোপ পেল। তারা আনন্দ করতে লাগলো। একসময় কারেগা একটা সত্য ঘটনা বলে ফেললো যে মনিয়ার বোন মুখামি ছিল কারেগার গার্লফ্রেন্ড। তার বাবা তাদের সম্পর্কটা মেনে না নেওয়ায় সে আত্মহত্যা করে। মুনিরা জানতে পেরে কারেগার প্রতি যে তিনি দয়া ছিল, এখন সে তার প্রতি ক্ষিপ্ত হলো এবং তাকে তার দোকান থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিল। ওয়াঙ্গা রিকোয়েস্ট করার পরেও তাকে রাখা হলো না। আব্দুল্লাহ তার ভাই জোসেফ এর ডানকির সাহায্য নিয়ে ভালো করে এই দোকানটি রান করতেছিল, অর্থাৎ আব্দুল্লাহ তার ভাই জোসেফকে নিয়ে দোকানটা ভালো করেই চালাতেছিল। তো আব্দুল্লাহ ছিল রকচটা ধরনের, সে কাস্টমার সাথে ভালো ব্যবহার করতো না। সে জোসেফ এর সাথেও মাঝে মাঝে খারাপ ব্যবহার করত। যখন মুনিরা জোসেফ তারা দোকানে আসলো তখন সে তার সাথে ভালো ব্যবহার করতে লাগলো। অর্থাৎ যখন যখন সে ওয়ানজা এই দোকানে চাকরি নেয় তখন আস্তে আস্তে যে আব্দুল্লাহর ব্যবহারটা একটু ভালো হতে লাগলো। তার দোকানে লোকজন আসে, ভালো ব্যবহার করে এবং ইনকাম তাদেরকে ভালো হতে লাগলো, ইনকামটা বৃদ্ধি পেতে লাগলো। এর মধ্যে একদিন প্লেন ক্র্যাশ হলো এবং তা সরাসরি আব্দুল্লাহর এক জীবনের উপর প্রভাব ফেললো। তার একমাত্র ট্রান্সপোর্ট ডানকিটা মারা যায়। বিভিন্ন এলাকা থেকে লোকজন ছুটে আসলো প্লেন দেখার জন্য। আব্দুল্লাহ এবং ওয়ানজা একটি রেস্টুরেন্ট ওপেন করলো লোকজনের জন্য। তারা খাবার দাবারের সাথে থেঙ্গাটা বিক্রি করতে লাগলো এবং থেঙ্গাটা অল্প দিনের মধ্যে জনপ্রিয় হয়ে উঠলো এবং চারদিকে এর সুনাম ছড়িয়ে পড়লো। পরে দেখা গেল নতুন নতুন কোম্পানির মালিকরা ইলমোরগে ব্যবসা করার জন্য আসলো, লোকজনও আসতো তাদের এই উন্নতি দেখার জন্য। ইলমোরগে আধুনিকতার ছোঁয়া পেল, অর্থাৎ ইলমোরগ আধুনিকতার ছোঁয়া পেল। ওয়ানজা আব্দুল্লাহর সাথে প্রেম করার পর তার সাথে থাকতে চায়। সে চায় যে তার এই যে বারমেডের জীবন, বোরিং জীবন থেকে বেরিয়ে হয়ে আসতে। সে চুই, এমজিগো এবং কিমারিয়াকে আব্দুল্লাহর সাথে সরাসরি পরিচয় করিয়ে দেয়। চুই প্রথমে আসে, ওয়ানজা তাদেরকে আলাদা রুমে রেখে বাইরে খাবার আনতে যায়। আব্দুল্লাহ আসে কিনা তা দেখার জন্য। ওয়ানজা কিমারিয়াকে বাড়ি ফ্লাইং আছে না, বাড়ি অর্থাৎ ফ্লাইং যে করায় নিয়ে আঘাত করে এবং তৎক্ষণাৎ সে মারা যায়। অর্থাৎ ওয়ানজা কিমারিয়াকে ভারী কড়াই দিয়ে, অর্থাৎ ভারী ফ্লাইং কড়াই দিয়ে আঘাত করে, ফলে সে মারা যায়। পরে মুনিরা ওয়ানজার বাড়িতে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয় এবং সে পাহাড়ে উঁচুতে যায় এবং একটা দেখার জন্য। এমজিগো চুই আগুনে পড়ে মারা যায় এবং ওয়ানজা আব্দুল্লাহর সহায়তায় জীবন রক্ষা পায়। অর্থাৎ তারা কেউ মারা গেল, এটা পরীক্ষা আসতে পারে যে ওয়ানজা কিমারিয়াকে ভারী কড়াইতে আঘাত করে, ফলে সে তৎক্ষণাৎ মারা যায়। আর পরে মুনিরা ওয়ানজার বাড়িতে আগুন দেয় পেট্রোল দিয়ে, ফলে সেখানে বাকি দুজন এমজিগো ও চুই মারা যায়। আর ওয়ানজা আব্দুল্লাহর সহায়তা জীবন রক্ষা পায়। নভেলের শেষে আমরা দেখি যে ওয়ানজা তার মায়ের সাথে মিলিত হয় এবং সে তার মায়ের কাছে সবকিছু খুলে বলে যে সে আব্দুল্লাহ সন্তান তার পেটে ধারণ করেছে। আব্দুল্লাহ জোসেফের সাথে মিলিত হয়। মুনিরা কোর্টে বলে ওয়ানজা এর বাড়িতে আগুন লাগানোর ঘটনা এবং তিনি 3 জনকে হত্যা করে ইত্যাদি বলে। মুনিরার বাবা কোর্টে বিচারের সময় দেখা করে, কিন্তু তাকে অনুতপ্ত মনে হয়নি। কারেগা জেল থেকে জানতে পারে যে তার মা মারা গেছে এবং আরো জানতে পারে যে শ্রমিকরা তাকে বের করে আনার জন্য আন্দোলন করছে। এটা শুনে কারেগার মনে নতুন স্বপ্ন জাগে এবং এইভাবে নভেলটি শেষ হয়। তো বন্ধুরা, এই ছিল এই নভেলের মূল থিম। এরকম আরো ইংলিশ সাহিত্যের সব ভিডিও পেতে, এছাড়াও বাংলা সাহিত্যের এবং জব প্রিপারেশন এবং নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনুপ্রেরণা দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।